আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় অংশীদারি হিসাব সংক্রান্ত সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল বাটনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে লক্ষ্য করি, প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। এখানে বলেছে হাবলু, বাবলু এবং ডাবলু তিনজন অংশীদার। তারা 3:2:1 অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে নেয়। এখানে এই যে একটা কথা বলা আছে, 2018 সালে তাদের উত্তোলন, বেতন ও মুনাফার অংশ সমন্বয়ের পর মূলধনের উদ্বৃত্ত ছিল 1,86,000 টাকা, 1,78,000 টাকা এবং 1,36,000 টাকা। অর্থাৎ এটি কিন্তু 31শে ডিসেম্বর তারিখের উদ্বৃত্ত। তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু বিশেষ করে এই যে লাস্টে একটা কথা বলা আছে, অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধনের উপরে 5% সুদ ধার্য করার কথা বলা থাকলেও সেটি ধরা হয়নি। অর্থাৎ মূলধনের সুদ ধরা হয়নি। আমাদের অঙ্কটা সম্পন্ন করা হয়েছে, কিন্তু অঙ্ক সম্পন্ন করার পর দেখা যাচ্ছে যে চুক্তিতে 5% সুদ ধার্যের কথা বলা ছিল, সেটি ধরা হয়নি। তাহলে মূলধনের সুদ হিসেবভুক্ত করতে হবে। এখন তাহলে কিভাবে করব? ক নম্বরে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ ক নম্বরে যে বের করব, সেই মূলধনের উপরে সুদ ধরে আমরা আবার খ নম্বরে সমাধান করব। তো তাহলে প্রথমে আমরা ক নম্বরে সমাধান করি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় এই তথ্যের আলোকে। তো যাই আমরা এই যে এইখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় উদ্দীপকের অংশটা আমি উপরে নিয়ে এসে রেখেছি, যাতে আমরা এই উদ্দীপক দেখে এটা সমাধান করতে পারি। তো এখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে সেইগুলি নিয়ে যেগুলি সমন্বয় করা হয়েছে। আবারও বলি, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে সেই আইটেমগুলি নিয়ে যে আইটেমসমূহ সমন্বয় করা হয়েছে। তাহলে কোনগুলি সমন্বয় করা হয়েছে? এই যে আমি লাল কালি দিয়ে রেখেছি, উত্তোলন, বেতন, মুনাফার অংশ সমন্বয়ের পর মূলধনের পরিমাণ ছিল এইগুলি। তাহলে আমাদের মূলধনের পরিমাণ যা ছিল সেটাকে লিখব সমাপনী মূলধন বলে। এই বাবলু, হাবলু আর ডাবলু তিনজন অংশীদার। প্রথমে লিখব 1,86,000 টাকা, তারপরে লিখব 1,78,000 টাকা, শেষে লিখব 1,36,000 টাকা। মূলধন যা ছিল সমন্বয় করার পর সেটা লিখলাম। এখন এইটার সাথে যেগুলি সমন্বয় করা হয়েছে তার কিছু কিছু তথ্যাবলী বা কিছু কিছু লেনদেন যোগ হবে, কিছু কিছু বিয়োগ হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনগুলি যোগ করব? যোগ সেইগুলি করব যেগুলি পূর্বে বিয়োগ করেছিলাম। যেমন আমরা উত্তোলন বিয়োগ করি সাধারণত, তাহলে আমাদের এখন উত্তোলনটা যোগ হবে। কেন উত্তোলন যোগ হবে? উত্তোলন পূর্বে আমি বিয়োগ করেছিলাম, এখন উল্টা করতে হবে। সেজন্য সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ হবে। কেন যোগ হবে? এই যে উত্তোলন সমন্বয় করা হয়েছে বলেছে, তাহলে আগে যেহেতু আমি বিয়োগ করেছিলাম, এখন আমি প্রারম্ভিক মূলধন বের করার জন্য উত্তোলনটা যোগ করব। পূর্বে যা করেছি তার উল্টা করব। উত্তোলন কত কত ছিল? উত্তোলন ছিল 52,000, 22,000, 24,000, 52,000, 22,000, 24,000। নিচে একটি দাগ দিব, যোগ করব। এইটা আর এইটা যোগ করে আমরা এই টাকাটা পাবো। এইটা আর এইটা যোগ করে এই টাকাটা পাবো। এইটা আর এইটা যোগ করে এই টাকাটা পাবো। উত্তোলন যোগ করলাম। কেন যোগ করলাম? পূর্বে বিয়োগ করেছিলাম, সেজন্য এখন যোগ করলাম। আর কি সমন্বয়ের কথা বলা ছিল? বেতন এবং মুনাফার অংশ। তো মুনাফার অংশ সাধারণত মূলধনের সাথে যোগ করা হয়। তো পূর্বে যেহেতু যোগ করেছিলাম, তাহলে এখন আমরা এই মুনাফার অংশ বাদ দিব, বিয়োগ করব। প্রথমে বলেছি পূর্বে যা করেছি তার উল্টা করব প্রারম্ভিক মূলধন বের করার জন্য। সেজন্য আমরা মুনাফার অংশ পূর্বে যোগ করেছিলাম, এখন বিয়োগ করব, বাদ দিব। এখন মুনাফার অংশ কত ছিল? এই যে অঙ্কে বলা আছে, মুনাফার অংশ ছিল 1,80,000 টাকা। তাহলে এই 1,80,000 টাকাকে 1,80,000 টাকাকে আমরা এই যে
3:2:1 এই অনুপাতে ভাগ করব, ভাগ করে এইখানে লিখব। তাহলে এই 1,80,000 টাকাকে 3টার যোগফল 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব, 90,000 টাকা পাবো, এইখানে লিখব। আবার এই 1,80,000 টাকাকে 3টার যোগফল 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব, সম্ভবত 60,000 টাকা পাবো, এইখানে লিখব। আবার এই 1,80,000কে এই 3টার যোগফল 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করব, তাহলে শেষেরটি হবে 30,000 টাকা। এবার আমরা নিচে দাগ দিব। এখানে কি লিখেছি? বাদ মানে বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করে এই টাকাটা হবে, এটা থেকে এটা বিয়োগ করে 1,40,000 টাকা হবে, এটা থেকে এটা বিয়োগ করে 1,20,000 টাকা হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে আর কি যোগ বিয়োগ করব? এখানে যেগুলি সমন্বয় করা হয়েছে সেইগুলি যোগ বিয়োগ হবে। যেমন উত্তোলন সমন্বয় করা হয়েছিল, তো উত্তোলন যোগ করেছি। মুনাফার অংশ সমন্বয় করা হয়েছিল, মুনাফার অংশ বিয়োগ করেছি। আরেকটা সমন্বয় করা হয়েছিল বেতন, তাহলে বেতনটা কি করব? যোগ না বিয়োগ? বেতন কিন্তু আমরা মূলধনের সাথে সাধারণত যোগ করি। তোমরা পূর্বে দেখেছ অংশীদারদের মূলধন হিসাব সাধারণ নিয়মে যখন আমরা করেছি আমার পূর্বের ক্লাসে, তখন বেতন আমরা ক্রেডিট দিকে লিখেছি। ক্রেডিট দিকে মূলধন হিসাবের ক্রেডিট দিকে লেখা মানে মূলধনের সাথে বেতনটা যোগ করেছিলাম। তাহলে এখন আমরা বিয়োগ করব, কেননা আগে যেহেতু যোগ করেছিলাম এখন বিয়োগ করব, তাহলে প্রারম্ভিক মূলধন বের হবে। বাদ বেতন, বেতন তো একজন পাবে। কে পাবে? বাবলুর বার্ষিক বেতন 18,000। এই 18,000 টাকা কিন্তু বার্ষিক বেতন। আমরা সাধারণত বেতন মাসিক হলে 12 দিয়ে গুণ করি, কিন্তু এখানে যেহেতু বার্ষিক বলা আছে তাই 18,000 টাকায় বসবে। কার ঘরে? বাবলুর ঘরে। কেন বাবলুর ঘরে বসবে? এই যে বাবলুর বেতন। এবার আবার আমরা দাগ দিব। দাগ দেওয়ার পরে এটা থেকে এটা বিয়োগ করে হবে 1,30,000 টাকা সম্ভবত। এটা এখানে নামাই দিব, এটা এখানে নামাই দিব। এই যে টাকাটা পেলাম এটা নিচে ডাবল দাগ দিয়ে দেব। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধন কিভাবে বের করলাম? উত্তোলন যোগ করেছি আর বেতন আর মুনাফার অংশ বিয়োগ করেছি। এখন আমাদের খ নাম্বারের সমাধান করব। খ নাম্বারের সমাধানের জন্য আমাদের এই তথ্যগুলি লাগবে। একটু বলি, ক নাম্বার তো সমাধান করেছি। আমাদের যে প্রারম্ভিক মূলধন পেয়েছি 1,30,000, 1,40,000 এবং 1,20,000, এই টাকার উপরে মূলধনের সুদ ধরতে হবে। এই যে বলেছিল অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধনের উপরে 5% সুদ বাদ পড়েছে। তাহলে আমরা যদি মূলধনের সুদ হিসাবভুক্ত করতে চাই তাহলে প্রথমে যে এখানে মূলধনটি দেয়া আছে এটা সমাপনী মূলধন, ওটার উপরে সুদ ধরা যাবে না। সুদ কিসের উপর ধরতে হবে? এই প্রারম্ভিক মূলধন যেটা বের করেছি এর উপরে। তাহলে 1,30,000 টাকার উপরে 5% সুদ হিসেব করলে হবে সম্ভবত এই 6,500 টাকা। এখানে আমি লিখে রাখি 6,500 টাকা। আবার 1,40,000 টাকার উপরে 5% সুদ হিসেব করলে সম্ভবত হবে এই 7,000 টাকা। আবার 1,20,000 টাকার উপরে 5% সুদ হিসেব করলে সম্ভবত হবে 6,000 টাকা। এইগুলো হচ্ছে মূলধনের সুদ। আমরা খ নাম্বারে লিখব। তো চলো আমরা আবার সে উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে কী বলেছিল? সমন্বিত লাভ ক্ষতি হিসাব বা সমন্বিত লাভ ক্ষতি বিবরণী আমরা এখন প্রস্তুত করব। তো এই যে লক্ষ্য করি 3 জনার এই যে লাভ লোকসান সমন্বয় হিসাব। তো লাভ লোকসান সমন্বয় হিসাবে কী লিখব? এই যে উদ্দীপকটা আমি এখানে নিয়ে আসি, উদ্দীপকটা নিয়ে আসলাম। এই যে লাল কালি দিয়ে লেখা আছে, কি লেখা আছে? অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধনের উপরে 5% সুদ ধরা হয়নি, বাদ পড়েছে। তাহলে ওই শুধুমাত্র যেটুকু বাদ পড়েছে সেটুকু এখানে লিখবো, আর কিচ্ছু লিখবো না। আমরা লক্ষ্য করে দেখেছি এই অঙ্কে বেতন ছিল, মুনাফার অংশ ছিল না, কিন্তু সেগুলো কিন্তু এই সমন্বিত লাভ ক্ষতি বিবরণীতে বসবে না। কি বসবে? বসবে শুধুমাত্র যেটুকু বাদ পড়েছে। তাহলে বাদ পড়েছে শুধুমাত্র মূলধনের সুদ। তো অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা জানি যে মূলধনের সুদ ডেবিট দিকে বসে সাধারণ নিয়মে, সেজন্য আমরা মূলধনের সুদ ডেবিট দিকে লিখব। তার উপরে লিখব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, মূলধনের সুদ। 3 জনের নাম লিখব। এই যে এই মূলধনের সুদ 6,500, 7,000, 6,000, 6,500, 7,000, 6,000। কীভাবে পেলাম? ওই যে কিছুক্ষণ আগে প্রারম্ভিক মূলধন ক নাম্বারে বের করেছি, সেই প্রারম্ভিক মূলধনের উপরে সুদ নির্ণয় করলাম। আবারও বলি বিষয়টা,
এখানে কিন্তু একটি মূলধন দেওয়া আছে। এই যে মূলধনের উদ্ধৃত ছিল 1,86,000, 1,78,000, 1,36,000, ওর উপরে কিন্তু সুদ ধরা যাবে না। সুদ কার উপরে ধরতে হবে? প্রারম্ভিক মূলধনের উপরে। ক নাম্বারে আমরা প্রারম্ভিক মূলধন বের করেছি তার উপরে সুদ ধরেছি, এইগুলি হয়েছে। এই যে এই টাকাটা। এখন এইগুলো যোগ করে এখানে লিখব। আবারও বলি, এই ধরনের সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করার সময় শুধুমাত্র যেটুকু বাদ পড়েছে সেটুকু বসবে। কি বাদ পড়েছে? মূলধনের সুদ, আর কোনো কিছু বাদ পড়ে নাই। সেজন্য মূলধনের সুদটা লিখেছি। এখন কি করব? এই অঙ্কে আর কিচ্ছু লেখা যাবে না, এখন যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে উদ্ধৃত করতে হবে। তো ইন জেনারেলি এই অঙ্কে সাধারণত ডেবিট সাইড বড় হয় লাভ ক্ষতির সমন্বয় হিসাবে। তোমরা খেয়াল করে দেখবে ম্যাক্সিমাম অঙ্কে ডেবিট সাইড দিব। এই যে ক্ষতির অংশ ভাগ করে দেওয়ার জন্য আমরা কি করব? দুই দিকে দাগ দিব। দাগ দিয়ে আমাদের এখানে একটি ক্ষতির অংশ বের হবে, তিনজনকে ভাগ করে দিব। কিভাবে? এই 19,500 টাকা এখানে লিখব এবং এই 19,500 টাকা ওইদিকে নিয়ে যাব। 19,500 টাকা এখানে লিখে ওইদিকে নিয়ে যাব। এই টাকাটা উপরে লিখব, দুই দিকে দাগ দিয়ে উপরে লিখব। এবার এটা হচ্ছে ক্ষতির অংশ, এটাকে ভাগ করে দিব। কোন অনুপাতে? ওই যে একটা অনুপাত ছিল, অর্থাৎ এই 19,500কে আমরা এই 3:2:1 অনুযায়ী ভাগ করব। তাহলে তিনটা যোগফল কত? 6। 19,500কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে যে টাকাটা হয় এইখানে লিখব। 19,500কে 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে যে গুণ করে এইখানে লিখব এবং 1 দিয়ে গুণ করে এইখানে লিখব। আমরা পূর্বে যেমন মুনাফা বন্টন করেছি অনুরূপভাবে এই ক্ষতির অংশটা তিনজনকে ভাগ করে দিব এই অনুপাতে, 3:2:1 অনুপাতে। তো এইভাবে আমরা এখন এই তিনটা যদি যোগ করি তাহলে এটার সাথে মিলে যাবে। তো এইভাবে আমরা লাভ ক্ষতির সমন্বয় হিসাব প্রস্তুত করতে পারি বা লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বারে বলেছিল অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে। তো মূলধন বিবরণী প্রস্তুত করব আমরা। এখন মূলধন হিসাবও প্রস্তুত করতে পারি। তো মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা এই পরের স্লাইডে যাচ্ছি। তো এই যে লক্ষ্য করি উদ্দীপকের অংশটা আমি উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা থেকে এটা সমাধান করতে পারি এবং আমাদের অংশীদারদের মূলধন হিসাবে যেরকম ছক অনুরূপভাবে ছক অঙ্কন হবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবের। তো প্রথমে কি লিখব? এখানে ডিসেম্বর 31 তারিখ হবে, কিন্তু জানুয়ারি 1 তারিখ হবে না। ব্যালেন্স বিডি বলে লিখব। এই যে এইখানে যে টাকাটা ছিল মূলধনের উদ্ধৃত ছিল 1,86,000, 1,78,000, 1,36,000, ওই টাকাগুলি এইখানে লিখব। এখন তোমাদের মনে হতে পারে আমরা যে ক নাম্বারে প্রারম্ভিক মূলধন বের করেছি সেই মূলধনটা এখানে ব্যালেন্স বিডি বলে লিখতে পারতাম না। সেটি করা যাবে না। সেটি করলে আবার আমাদের অঙ্কটা প্রথম থেকে করতে হবে। সেজন্য আমাদের এই ধরনের অঙ্কের নিয়ম হচ্ছে সমন্বয় করার পর যে মূলধনের পরিমাণটা দেয়া থাকবে সেটা এখানে লিখতে হবে। লেখার পরে আমরা ইতিপূর্বে কি করতাম? বাম দিকে কি লিখতাম? আমরা উত্তোলন লিখতাম, উত্তোলনের সুদ লিখতাম, তাই না? আবার ডান দিকে কি লিখতাম? বেতন লিখতাম, মূলধনের মুনাফার অংশ লিখতাম, এগুলো লিখতাম। কিন্তু এই অঙ্কে এইটা লেখার পরে আর কোনো কিছু এই অঙ্কের মধ্যে থেকে আসবে না, শুধুমাত্র আসবে যেটুকু বাদ পড়েছে। তাহলে আমরা খ নাম্বারে যখন সমাধান করেছি তখন কিন্তু মূলধনের সুদ লিখেছি, কারণ কি মূলধনের সুদটা বাদ পড়েছিল, তাই মূলধনের সুদটা আমরা এখানে লিখব। মূলধনের সুদটা লাভ লোকসান সমন্বয় হিসাব বলে মূলধনের সুদ লিখে ওই কিছুক্ষণ আগে বের করেছি 6,500, 7,000 আর 6,000 কিছুক্ষণ আগে মূলধনের সুদ বের করেছি। সেই মূলধনের সুদটা এখানে লিখব। কেন লিখব? বাদ পড়েছে সেজন্য। এখন এই মূলধনের সুদটা হিসেবভুক্ত করতে যেয়ে আমাদের আবার কিন্তু ক্ষতি হয়েছে, ক্ষতির অংশ আমরা ভাগ করেছি। তাহলে আমরা যেমন মুনাফার অংশ ডান দিকে লিখি অনুরূপভাবে ক্ষতির অংশ বাম দিকে লিখব। ক্ষতির অংশ এই যে লাভ লোকসান সমন্বয় হিসাব, ক্ষতির অংশ কত কত হয়েছিল কিছুক্ষণ আগে ভাগ করেছি। এই টাকাটাকে এই অনুপাতে ভাগ করে আমরা পেয়েছিলাম এই যে এই টাকাটা কিছুক্ষণ আগে আমরা ভাগ করে লাভ লোকসান সমন্বয় হিসাবে ক্রেডিট দিকে লিখেছি। তোমরা যারা আমার সাথে দেখছো তারা দেখছো কিছুক্ষণ আগে বের করেছিলাম। তাহলে সেই টাকাগুলি এইখানে লিখলাম ক্ষতির অংশ। এখন এই অঙ্কে আর কিছু বসবে না। আমি আবারও বলি
সমন্বিত মূলধন হিসাবে বসবে শুধুমাত্র যেটুকু বাদ পড়েছে। কি বাদ পড়েছিল? মূলধনের সুদ লিখলাম ক্রেডিট দিকে। আমরা জানি মূলধন যেদিকে মূলধনের সুদ সেদিকে। পাশাপাশি মূলধনের সুদ হিসাবভুক্ত করতে যেয়ে আমাদের আবার এই অঙ্কে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির অংশটা আমরা বাম দিকে লিখেছি। এবার আমরা শেষে আমরা কি করব? যোগ বিয়োগ করব। তো আমরা জানি যে সাইড বড় সেটা আগে যোগ করতে হয়। তো ইন জেনারেলি মূলধন হিসাবের ক্রেডিট সাইড বড় হয়। আমরা দুই দিকে দাগ দিলাম, যোগ করে লিখব। এটা যোগ করে এখানে লিখব 1,42,000 টাকা। এটা যোগ করে এখানে লিখব 1,85,000 টাকা। এটা যোগ করে এখানে লিখব 1,92,500 টাকা। এবং এই যোগফলগুলি আবার বাম দিকে নিয়ে আসবো ব্যালেন্স করার জন্য। 1,42,000 টাকা প্রথমে লিখব এই ঘরে, তারপরে এইটা লিখব মাঝখানে, এইটা লিখব এই ঘরে। যার যে টাকা সেটা এই যোগফলটা এখানে নিয়ে আসলাম, দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। এবার আমরা এই টাকা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখব। এই টাকা থেকে 1,42,000 থেকে 3,250 টাকা বিয়োগ করে এখানে লিখব। 1,85,000 থেকে 6,500 বিয়োগ করে এখানে লিখব। এবং 1,82,500 থেকে 9,750 বিয়োগ করে এইখানে টাকা লিখব। এবং এর পাশে কি লিখব? তোমরা হয়তো অনেকে জানো, ব্যালেন্স সিডি, শেষ তারিখ ডিসেম্বর 31 তারিখ দিয়ে ব্যালেন্স সিডি। এবং নিয়ম অনুযায়ী এই ব্যালেন্স সিডিটা এইখানে চলে যাবে। নাম লিখবো এখানে ব্যালেন্স বিডি। নাম লিখবো কি? এই যে এই টাকাটা এখানে লিখব, এই টাকাটা মাঝের ঘরে লিখব এবং এই টাকাটা শেষের ঘরে লিখব। নাম লিখব ব্যালেন্স বিডি, এই 2019 জানুয়ারি 1। এখানে যে তারিখ থাকবে তার পরের দিন এই তারিখ হবে, তার পরের দিন নিয়ম অনুযায়ী। তো এইভাবে আমরা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।